বাঁধনহারা প্রেম পর্ব সংখ্যা 40 লিখেছেন শান্তামণি। রোমান কোনো কিছুই ভাবতে পারে না। সত্যি যদি রোদের লাশ হয় তাহলে কি হবে? শুভ্রকে কি করে সামলাবে? রোমানের হাত পা ঠান্ডা হয়ে আসছে। বারবার দোয়া করছে আল্লাহর কাছে যেন খাদে থাকা লাশটা রোদের না হয়। এইদিকে হানা বেগম চলে আসছে হোটেল থেকে, সাথে নিলয়। রুহি নীলা হোটেলে আছে। রুহির গায়ে প্রচণ্ড জ্বর। নিলয় ঔষধ কিনে দিয়ে নীলাকে রেখে আসছে রুহির কাছে। অতিরিক্ত ভয় আর এত ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে পারেনি রুহি, যার জন্য হয়তো এমন জ্বর এসেছে। নীলা রুহির পাশে বেডের উপর বসা, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আল্লাহর কাছে বারবার বলছে রোদের যেন কিছু না হয়, রোদকে যেন সুস্থ অবস্থায় পাওয়া যায়। এইদিকে হেনা বেগম শুভ্রের কাছে এসে দাঁড়ায়। 2 দিনে কি অবস্থা হয়েছে তার নাতির। আল্লাহ যেন সুস্থভাবে রোদকে পাইয়ে দেয়। শুভ্রকে কিছু বলতে গিয়েও বলল না। এখন কিছু বললে আবার পাগলামি শুরু করবে। নিলয় যায় রোমানের কাছে। রোমানকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, রোদের কোনো খোঁজ পেয়ে? নিলয়ের দিকে তাকাই রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তাদের নিচে একটা মেয়ের লাশ পেয়েছে নিলয়। খুব বিধ্বস্ত অবস্থা, চেহারা বোঝা যাচ্ছে না, পুরো ফেস থেতলে গেছে। নিলয়ের চোখে পানি। নিলয় একবার শুভ্রের দিকে তাকায়। আচ্ছা, সত্যি যদি রোদের লাশ উইটা হয় তাহলে তার শুভ্র ভাইয়ের কি হবে? আল্লাহর কাছে বারবার বলছে লাশটা যেন রোদের না হয়। রোমান হেনা বেগমের কাছে গিয়ে সবটা বলে। হেনা বেগম চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। রোমান নিলয় সাথে সাথে ধরে ফেলে। পাশে তাঁবু টানানো, সেইখানে নিয়ে যায় হেনা বেগমকে। হাত থেকে লাশ নিয়ে উপরে এসেছে। রোমান শুভ্রের কাছে যায়। শুভ্র সেই একই অবস্থায় বসে আছে। চারদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নেই। রোমান শুভ্রের কাছে গিয়ে আস্তে করে কয়েকবার ডাকে। শুভ্রের কোনো হেলদোল নেই। রোমান শুভ্রের কাঁধে হাত রেখে বলে ওঠে, এই শুভ্র। শুভ্র আস্তে করে পেছনে ফিরে তাকায়। রোমানকে দেখে বলে, আমার রোদ কোথায়? রোমান কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ছাদের নিচ থেকে একটা লাশ পেয়েছে। খুব বাজে অবস্থা, দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তবে দেখে মনে হচ্ছে আগে রেপ করা হয়েছে, তারপর খাট থেকে কেউ ফেলে দিয়েছে। চেহারা থেতলে গেছে। সবাই বলছে ওটা নাকি রোদ। শুভ্র সাথে সাথে উঠে দাঁড়ায় আর দৌড়ে যায় লাশের দিকে। লাশ যেই দিকে রাখা হয়েছে সেই দিকে চলে যায়। সাদা কাপড় দিয়ে লাশটা ঢেকে রাখা। পাশে আর্মি আর পুলিশ দাঁড়ানো। শুভ্র গিয়ে লাশের পাশে বসে পড়ে। কোনো কথাই মুখ দিয়ে বলতে পারছে না। মনে হচ্ছে কেউ শক্ত করে গলা চেপে ধরে আছে। নিঃশ্বাস আটকে আছে। হেনা বেগমের কিছুক্ষণ আগে সেন্স ফিরেছে। নিলয় কোনোভাবেই হেনা বেগমকে ধরে রাখতে পারছে না। বাহিরে কি বলছে, কিসের লাশ, কার লাশ পেয়েছে? হেনা বেগম নিলয়কে ধাক্কা দিয়ে সরিয়ে তাঁবু থেকে বাহিরে বেরিয়ে আসে একরকম দৌড়ে। শুভ্র পাথরের মূর্তির মতো বসে আছে। চোখ দিয়ে পানির স্রোত বইছে। আশেপাশে কারোর দিকে খেয়াল নেই। হেনা বেগম সামনে তাকাতেই দেখে সাদা কাপড়ে ঢেকে রাখা একটা লাশ। হেনা বেগম কাছে গিয়ে মুখের কাপড় সরাতে নেই। এমন সময় একজন মহিলা পুলিশ অফিসার তাকে সাথে সাথে বাধা দেয়। হেনা বেগমকে থামিয়ে দিয়ে বলে ওঠে, প্লিজ ম্যাম, মুখের কাপড়টা তুলবেন না। চেহারা দেখে ভয় পেতে পারেন। খুবই ভয়ানকভাবে মুখ থেতলে আছে।
হেনা বেগম চিৎকার করে বসে পড়েন। শুভ্র পুলিশের কথা শুনে সাথে সাথে উঠে দাঁড়ায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, কি হয়েছে আমার রোদের? ও কি কথা বলবে না? মহিলা পুলিশ অফিসার আস্তে করে বলে উঠে, স্যার, উনি আর বেঁচে নেই। তবে ওনার শরীরের অবস্থা দেখে মনে হচ্ছে কেউ আগে তাকে খুব বাজেভাবে ধর্ষণ করেছে, তারপর মুখ থেঁতলে দিয়েছে, পরে গভীর খাদে ফেলে দিয়েছে। তবে আমার মনে হচ্ছে এইটা মিস রোদের লাশ। সব কিছুর প্রমাণ তাই বলছে। বাকিটা ফরেন্সিক রিপোর্ট আসলে একেবারে শিওর হব। কথায় আছে না, অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। শুভ্রের অবস্থা এখন তাই। হেনা বেগম পাশের মাটিতে বসে আছে। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে মনে একটা কথাই ভাবছে, শেষমেশ তার মেয়ের মতোই ভাগ্য নিয়ে জন্ম নিল এই হতভাগী। সুখের মুখটা দেখতে পারল না। শুভ্র হেনা বেগমের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠে, দাদি প্লিজ, ওকে তুমি উঠতে বলো। আমার খুব কষ্ট হচ্ছে দাদি, প্লিজ উঠতে বলো। আমি সত্যি সত্যি প্রমিস করছি আর কখনো মারবো না, কষ্ট দিব না। প্লিজ দাদি, উঠতে বলো রোদকে। এইভাবে চলে যেতে পারে না রোদ। আমি মরে যাব দাদি, একেবারে মরে যাব। প্লিজ, তুমি বললে শুনবে রোদ। আমার উপর রেগে আছে, তাই আমার কথাই উঠছে না। তুমি বললে ঠিকই উঠবে, কথা বলবে। হেনা বেগম শুভ্রের এমন পাগলামো দেখে জোরে শব্দ করে কেঁদে ওঠে। হেনা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠে, উঠবে না রোদ, মরে গেছে, চলে গেছে আমাদের কাছ থেকে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে চিৎকার করে বলে উঠে, না, আমার ছোট্ট ফুলের কিচ্ছু হতে পারে না। আমি ডাকলে ঠিকই উঠে যাবে। শুভ্র কথাগুলো বলে সামনে থাকা নিস্তেজ দেহটার দিকে তাকায়। পাশে পড়ে থাকা হাত নিজের কাছে এনে চুমু খেয়ে অজোরে কেঁদে ওঠে। এই রোদ, প্লিজ উঠ না, আর একটা বার ফিরে আয় আমার কাছে। সত্যি বলছি, আর তোকে কষ্ট দেব না। আমি তোকে যতগুলো থাপ্পড় মেরেছি, তুই আমাকে তার থেকে বেশি থাপ্পড় মারিস। আমি কিচ্ছু বলবো না, একটা বার ফিরে আয়, কথা বল। শুভ্র একটু থেমে আবার বলে উঠে, ওরা সবাই বলছে তুই নাকি মরে গেছিস, আর নাকি কথা বলবি না। এটা তো মিথ্যা। আমি জানি তুই কথা বলবি। আমার ছোট্ট ফুল তুই, আমার ছোট্ট পরী, প্লিজ আমাকে একা করে দিয়ে চলে যাস না। শুভ্রের এমন কান্না আর পাগলামো দেখে আশেপাশে থাকা সবার চোখে পানি আসে। একটা মানুষ কতটা ভালোবাসলে এমন পাগলামো করতে পারে। রুহিনীলা খবর শুনে এসে পড়েছে হোটেল থেকে। রুহির অবস্থা খুব খারাপ, ঠিকমতো হাঁটতে পারছে না। রোমান অসুস্থ শরীর নিয়ে আসতে বারণ করেছিল, কিন্তু রুহির কান্না দেখে গাড়ি পাঠিয়ে দেয় সাথে সাথে। রুহিকে নীলা এক হাত ধরে ধরে নিয়ে আসছে। কিছু দূর আসতে আসতেই শুনতে পাই শুভ্রের চিৎকার আর কান্নার শব্দ। নীলাকে ছেড়ে একরকম দৌড়ে এসে দাঁড়ায়। শুভ্র রোদের হাত ধরে কী সব বলে যাচ্ছে। রুহি কাঁদতে কাঁদতে বসে পড়ে। রোমান এসে রুহিকে ধরে। রুহির পুরো শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এদিকে শরীরে প্রচণ্ড জ্বর। রুহি সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। বারবার একটা কথাই বলছে, আমার জন্য সব কিছু হয়েছে, আমি খেয়াল রাখতে পারিনি। এইদিকে শুভ্র রোদের হাত ধরে কেঁদেই যাচ্ছে। শুভ্র রোদের হাত ছেড়ে দুই বাহু দুই দিকে ধরে বলে উঠে, এই রোদ, উঠ, উঠ প্লিজ, প্লিজ কাম ব্যাক মাই লাইফ প্লিজ। শুভ্র এমন করাতে লাশের শরীর থেকে সাদা কাপড়টা সরে যায়। সবাই মুখের এমন বিধ্বস্ত অবস্থা দেখে চোখ ফিরিয়ে নেয়। নীলা পাশে দাঁড়িয়েছিল।
এমন ভয়ঙ্করভাবে মুখ থেতলে যাওয়া দেখে প্রথমে ভয় পেলেও চিৎকার করে বলে ওঠে, এটা আমাদের রোদ না। নীলার একটা চিৎকারে সবাই কিছু মুহূর্তের জন্য থেমে যায়। শুভ্রের হাত থেমে যায়। রুহি রোমানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নীলার দিকে তাকায়, পরে তাকায় সামনে থাকা লাশের দিকে। ভয়ে চিৎকার দিয়ে উঠে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠে, এটা আমাদের রোদ না, এটা আমাদের রোদ হতেই পারে না। রোদের গায়ে কালো গাউন আর কালো হিজাব ছিল, এটা অন্য কেউ হবে। আর এই মেয়ের চুলগুলো ছোট, এটা কোনোভাবেই রোদ হতে পারে না। সবাই খেয়াল করে দেখলো, সত্যিই তো শুভ্রের চোখে মুখে আশার আলো দেখা গেল। হাত ছেড়ে দেয়, সাথে সাথে বিড়বিড় করে বলে উঠে, এটা আমাদের রোদ না, আমার রোদ তাহলে বেঁচে আছে। হেনা বেগম বিচলিত হয়ে বলে উঠে, রোদের ডান হাতে একটা জন্মদাগ আছে, এটা দেখলে বোঝা যাবে। শুভ্র দ্রুত ডান হাত উল্টে পাল্টে চেক করে, কিন্তু কোথাও কোনো দাগ নেই। শুভ্র জোরে শ্বাস ফেলে। আল্লাহ তার দিকে মুখ তুলে তাকিয়েছে। হেনা বেগম, রুহি, নীলা সবার চোখে মুখে খুশির ঝিলিক। কিন্তু এই মেয়েটা রোদ না হলে রোদ কোথায়? রোদ কি ঠিক আছে? পুলিশ অফিসার লাশ নিয়ে চলে যায়। এখন এই লাশটা কার সেটা তদন্ত করে বের করতে হবে। শুভ্র মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হেনা বেগম বারবার শুকরিয়া আদায় করছে আল্লাহর কাছে। যতক্ষণ তার রোদকে সুস্থ অবস্থায় না পাচ্ছে, ততক্ষণ চিন্তামুক্ত হতে পারছে না। শুভ্র বসা থেকে উঠে আর নিলয়কে উদ্দেশ্য করে বলে উঠে, দাদি, রুহি আর নীলাকে নিয়ে পাশের ফার্ম হাউস আছে, সেখানে যা, সেফ জায়গায় রাখ, বাড়ির সিকিউরিটি গার্ড বাড়িয়ে দে, রুহিকে ডাক্তার দেখা। হেনা বেগম বিচলিত হয়ে কিছু বলতে যাবে, শুভ্র হেনা বেগমকে থামিয়ে দিয়ে বলে উঠে, দাদি, এই জায়গা তোমাদের কারোর জন্য সেফ না, প্লিজ তোমরা এখান থেকে সেফ জায়গায় যাও। আমি কথা দিচ্ছি আজকে রাতের মধ্যে রোদকে নিয়ে ফিরব। নীলা, রুহি, হেনা বেগম চলে যায় নিলয়ের সাথে। শুভ্র গলা ছেড়ে রবিনকে ডাকে। রবিন এসে মাথা নিচু করে দাঁড়ায়। শুভ্র বলে, আশেপাশে যতগুলো হসপিটাল ক্লিনিক আছে সবগুলোতে লোক পাঠা, সব হসপিটাল তন্ন তন্ন করে খোঁজ। পাশে যত জঙ্গল পাহাড়ি এলাকা আছে, যতগুলো বাড়ি আছে, পাহাড়ি এলাকায় প্রতিটা বাড়িতে গিয়ে খোঁজ কর। জি স্যার। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আকাশ পাতাল এক করে হলেও তোমাকে আমার চাই, চাই মানে চাই। শুভ্র এইটুকু ভালো করেই বুঝে গেছে, তার বউ তার প্রাণ ভোমরা। আর যাই হোক, বউকে সে নিজের কাছ থেকে দূরে রাখতে পারবে না। এই 2 দিনে এতটুকু বুঝে গেছে। এখন তার যে করেই হোক বউকে খুঁজে বের করতে হবে। শুভ্র লোক নিয়ে আশেপাশের জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে। রাঙামাটির প্রতিটা হসপিটাল ক্লিনিক সব জায়গায় খোঁজ নেওয়া হয়ে গেছে, কিন্তু রোদের কোনো খবর পায়নি। শুভ্র খুঁজতে খুঁজতে রাত প্রায় 9টার কাছাকাছি। ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের শিকড়ে বসে। আশেপাশে বডিগার্ডগুলো দাঁড়িয়ে আছে। রাত 12টা, চারিদিকে নিস্তব্ধতা, আশেপাশে গাঢ় অন্ধকার। অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। রোদ আড়মোড়া ভেঙে উঠতে নিবে, কিন্তু নিজেকে শক্ত কিছু বাঁধনে আটকা পায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুঝতে পারে তার হাত শক্ত করে বাঁধা। অজানা ভয়ে কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে, আর ব্যথায় কুঁকিয়ে ওঠে রোদ। মাথা ব্যথার কথা মনে পড়তেই সেদিন রাতের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে।
আশেপাশে চোখ বোলায় কিন্তু সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারছে না। রোদ জোরে চিৎকার করে রোহিণীলাকে ডাকতে থাকে, কিন্তু কারোর সারা শব্দ পাচ্ছে না। কাঁধে নিজের ব্যাগটা এখনো আছে। রোদ আশেপাশে কারোর শব্দ না পেয়ে ভয়ে হু হু করে কেঁদে দেয়। মুখ থেকে নিকাবটা আলগা হয়ে গেছে, হিজাবটা খুলে যাবে। রোদ জোরে জোরে চেঁচিয়ে বলে ওঠে, প্লিজ আমাকে বাঁচান, কেউ আছেন? রোহিণীলা, তোরা কোথায়? প্লিজ আমাকে বাঁচা। রোদের এমন চিৎকার শুনে পাশে থাকা দরজাটা শব্দ করে খুলে যায়। হাতে আগুনের মশাল নিয়ে একজন লোক ঘরের ভেতরে ঢুকে। আবছা আলোতে রোদের সামনের দিকে কিছু মেয়ের দিকে চোখ পড়ে। মাটিতে হাত পা বেঁধে রেখেছে। রোদ মেয়েগুলোকে দেখে ভয়ে আরও সিটিয়ে যায়। আবছা আলোয় পাশে থাকা লোকটাকে দেখে রোদ আরও বেশি ভয় পায়। দেখে মনে হচ্ছে পাহাড়ি জঙ্গলি। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমাকে প্লিজ যেতে দিন, প্লিজ আমি বাড়ি যাব। পাশে থাকা লোকটি বিরক্ত হয়ে বলে, এই ফুরি, চুপ, একদম চুপ, চেঁচালে মেরে ফেলবো। রোদ আরও জোরে চিৎকার করতে থাকে। কোনোভাবেই পাশে থাকা লোকটি রোদকে থামাতে পারে না। রোদের এমন চিৎকারে আরও কয়েকজন লোক আসে, হাতে আগুনের মশাল নিয়ে। তার মধ্যে ওই লোকদের মধ্যে একজন লিডার দুলতে দুলতে আসে। এসে খুব বাজে ভাষায় বলে, কি হইছে রে? এইরকম কোন ছেড়ি চিৎকার করে। পাশ থেকে একজন লোক বলে ওঠে, সর্দার, 2 দিন আগে যে মেয়েটাকে জঙ্গল থেকে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম, সেই মেয়েটার জ্ঞান ফিরছে। এখন চিৎকার করছে, থামাতে পারছি না। পাশে থাকা সর্দার রোদের সামনে এসে ঢুলতে ঢুলতে বলে ওঠে, এই সেরি, চুপ থাক, তা না হলে ওই যে পাশে মেয়েগুলো দেখছিস, তাদের মতো অবস্থা হবে। রোদ আরও জোরে চিৎকার করে বলে, ছেড়ে দিন আমায়, আমাকে যেতে দিন। সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বিরক্তিতে শব্দ করে আর সামনে তাকায়। রোদের মুখ থেকে নিকাব সরে গেছে। রোদের দিকে লোকটা লালসা দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদ এমন দৃষ্টি দেখে অপ্রস্তুত হয়ে যায়। নিজের মুখ ঢাকার চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধা থাকায় মুখ ঢাকতে সফল হয় না। সামনে থাকা লোকগুলো এতক্ষণ ভালো করে খেয়াল করেনি রোদকে, কিন্তু এখন মশালের মৃদু আলোতে রোদের হলুদ ফর্সা মুখটা জ্বলজ্বল করছে। সবাই লালসার দৃষ্টিতে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বিচ্ছিরিভাবে হাসে। রোদের দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, কাঁচামাল তো দেখছি, আমার জীবনে এমন সুন্দর ছেড়ি দেখিনি। লোকটা রোদের দিকে এগিয়ে এসে রোদের গালে হাত দিতে যাবে, এমন সময় রোদ একটা কাণ্ড করে বসে। থুথু মারে সামনে থাকা লোকটির দিকে। রোদ রেগে গিয়ে বলে, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। সামনে থাকা লোকটা রেগে গিয়ে এক হাত দিয়ে মুখে থুতু মুছে রোদের হিজাবের উপর টান দিয়ে চুল চেপে ধরে। রাগে দাঁত চেপে বলে ওঠে, শালি, তোর তেজ অনেক, তাই না? আজকে দেখাবো তোর তেজ কতখানি। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আজকে সবাই মিলে এই শালের তেজ কত দেখব। আমার গায়ে থুথু মারা, তোকে আজ শেষ করব। সারা রাত তুই এখানে সব পুরুষের মনোরঞ্জন করবি, সকাল হলে অন্য মেয়েদের সাথে তোকে বিদেশে চালান করে দিব, তারপর দেখব তেজ কই থাকে। লোকটা কথাগুলো বলে রোদকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে ওঠে, শালিকে পাঠা, তারপর একে একে সবাই শালির তেজ শেষ করব। কথাগুলো বলেই লোকটা চলে যায়। পাশে থাকা সাঙ্গপাঙ্গ সবাই খুব বিচ্ছিরিভাবে হাসতে থাকে। লালসার দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। রোদের এবার যেন ভয়টা আরও দ্বিগুণ হয়ে বেড়ে যায়।
ইজ্জত হারানোর ভয়ে হু হু করে কেঁদে দেয়। আজকে কি তাহলে তার গায়ে কলঙ্কের দাগ লাগবে? পাশে থাকা আরেকটা লোক রোদের হাত ধরে দাঁড় করাতে নেয়। সাথে সাথে রোদ ছিটকে দূরে সরে যায়। লোকটি রেগে রোদের গালে থাপ্পড় বসিয়ে দেয়। রোদ গালে হাত দিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। লোকটি রোদের হাত ধরে টানতে টানতে কুঁড়ে ঘর থেকে বের করে আর একটা ঘরের সামনে নিয়ে যায়। চারপাশটা অন্ধকার, নিস্তব্ধতা, একরকম ভুতুড়ে পরিবেশ। রোদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাত বাঁধা থাকায় আর একজন পুরুষের শক্তিশালী হাতের কাছে এই মেয়ে কিছুই না। কাঁধে থাকা ব্যক্তি পড়ে যায় পথের মধ্যেই। রোদের কান্না আর চিৎকারের জন্য কেউ খেয়াল করে না। রোদকে একটা রুমের ভেতর ঢুকিয়ে সামনে থেকে দরজা বন্ধ করে দেয়। রোদ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে, আর বাহিরের লোকগুলো পৈশাচিক হাসি দিচ্ছে। মনে হচ্ছে এমন কাজ তাদের নিত্যদিনের ব্যাপার। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে দরজার সামনে। ঘরটার ভেতরে একটা ছোট চৌকি, তার পাশে কি সব বোতল রাখা। কেমন যেন বাজে গন্ধ ভেসে আসছে। মুখ ভরে বমি পাচ্ছে রোদের। একটা লোক বলে ওঠে, এই সর্দার এসে গেছে, দরজার সামনে থেকে সর। সর্দারকে দেখে সবার মুখে হাসি। লোকটার হাতে একটা মদের বোতল। মদের বোতলে চুমুক দিতে দিতে দরজার সামনে এসে দাঁড়ায়। পেছনে ফিরে সবাইকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোরা এখান থেকে যা এখন। এই ছেড়ির তেজ তো আমি আজ রাতেই শেষ করব। আমার কাজ শেষ হলে তোদের ডাকবো। এখন যা। সবাই সর্দারের কথাই সাইজা নিয়ে হাসতে হাসতে চলে যায়। আজ এই ঘর থেকে একটা মেয়ের চিৎকার শুনবে আর শান্তিতে মস্তি করবে। দরজা খোলার শব্দ পেয়ে রোদ খাটের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়ায়। লোকটা রুমের ভেতরে ঢুকে দরজা আটকে রোদের দিকে লালসার দৃষ্টিতে তাকায়। পৈশাচিক হাসি দেয়, তারপর বলে, এই নোংরা হাত দিয়ে অনেক মেয়ের সতীত্ব হরণ করেছি, কিন্তু তোর মতো আগুন সুন্দরী দেখিনি কখনো। আজকে তোর সব তেজ আমি একে একে শেষ করব। রোদ ভয়ে আরো সিটিয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আমাকে যেতে দিন। রোদের কান্না দেখে লোকটা আরো শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, মাগি, তুই আমার মুখে থুতু দিছস। আজকে তোর সব তেজ আমি শেষ করব। সারা রাত এখানে যতগুলো পুরুষ আছে সবগুলো তোর সাথে মস্তি করবে। লোকটা কথাগুলো বলে মদের বোতলে চুমুক দিয়ে ঢলতে ঢলতে এগিয়ে আসে। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। এই নোংরা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না। আমার সতীত্ব রক্ষা করুন। লোকটা হাসতে হাসতে রোদের দিকে এগুতে এগুতে বলে, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না। রোদ কাঁদতে কাঁদতে বসে পড়ে। চিৎকার করে বলে, আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়েন না। আমাকে মৃত্যু দিন মাবুদ। হে আল্লাহ, আপনি মাটি ফাঁক করুন, আমি মাটির নিচে ঢুকে যাই। তারপরও এত বড় পাপ কাজ হতে দিয়েন না। আমার ইজ্জতের হেফাজত করুন আল্লাহ। রোদের প্রতিটা চিৎকারে যেন আসমান জমিন কেঁপে ওঠে। এইদিকে শুভ্র শ্বাস নিতে পারছে না। বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা উঠছে। পাগলের মতো এখনো খুঁজে যাচ্ছে রোদকে। শুভ্র হঠাৎ মাটিতে বসে পড়ে। রোমান সাথে সাথে শুভ্রের কাছে যায় তুলতে। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে, তারপর বলে, আমার রোদ ঠিক নেই রোমান। আমার বুকের বাম পাশটা অসহ্য যন্ত্রণা করছে। শুভ্র আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, হে আল্লাহ, আপনি আমার রোদকে সেভ করুন। আমার রোদের কোনো ক্ষতি কইরেন না।
হঠাৎ শুভ্র কারুর চিৎকারের শব্দ পায়। সাথে সাথে উঠে দাঁড়ায়।